9 অগস্ট আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ে ঘটে যাওয়া কুখ্যাত ধর্ষণ এবং খুনের ঘটনার 5 মাস পর অবশেষে শিয়ালদার নিম্ন আদালতে শেষ হল আরজি কর মামলার শুনানি পর্ব। 18 জানুয়ারি দুপুর 2:30 শিয়ালদার নিম্ন আদালতে বিচারক ঘোষণা করবেন রায়। আর তার দিকেই তাকিয়ে রয়েছে সারা রাজ্য, শুধু রাজ্য নয়, তাকিয়ে রয়েছে সারা দেশ, তাকিয়ে রয়েছে বিশ্ববাসীও একদিক থেকে। 18 জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বড় খবর, আরজি কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় 18 জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা। কিন্তু এই গোটা আরজি কর কাণ্ডের ঘটনা প্রবাহের দিকে আমরা দফায় দফায় নজর দিয়ে একটা বিষয় দেখেছি, একটা বড় অংশের, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের দ্বারা গড়ে ওঠা নাগরিক সমাজের আন্দোলনে সরব হওয়া মানুষের মধ্যে একটা বড় অংশের মানুষ এখনো পর্যন্ত এটা বিশ্বাসই করে উঠতে পারছেন না যে এই কুখ্যাত নারকীয় ঘটনা কোনো একজন ব্যক্তির দ্বারা ঘটানো সম্ভব। আমরা এখনো ন্যায় বিচার পাইনি। প্রকৃত দোষীরা আমরা মনে করছি এখনো ধরা পড়েনি। যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তাদেরকে এখনো প্রকাশ্যে আনা হয়নি, তাই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আর সেই আশঙ্কায়, সেই প্রশ্নই আরও একবার উত্থাপন হলো যখন 9 জানুয়ারি আরজি কর কাণ্ডের 5 মাস পর এই কুখ্যাত ঘটনার শুনানি পর্ব শিয়ালদার নিম্ন আদালতে রুদ্ধদ্বার শুনানির পর শেষ হলো। বাদী বিবাদী সব পক্ষের সওয়াল জবাব এবং তদন্তের দ্বারা সিবিআই আধিকারিকদের তরফে জমা করা সমস্ত তথ্য প্রমাণ বিচার করে 18 জানুয়ারি বিচারক কী রায় দেন সেদিকে তো আমাদের সকলের নজর থাকবে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, তা হচ্ছে এই কুখ্যাত নারকীয় ঘটনা কি একজনের পক্ষে ঘটানো সম্ভব? এই গোটা ঘটনা কি শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় অন্যতম অভিযুক্ত, তার দ্বারাই কি এই গোটা ঘটনা ঘটানো হয়েছে? কারণ এর আগে আমরা আশীর্বাদ দ্য ট্রুথে এবং একই সঙ্গে এই গোটা আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে দফায় দফায় আমাদের রাজ্যের প্রথম সারির সকল সংবাদ মাধ্যমে যে অসংখ্য প্রতিবেদন আমাদের সামনে উঠে এসেছে, তার মধ্যে থেকে আমরা বেশ কতগুলি চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছি, যার মধ্যে এই শুনানি পর্ব চলাকালীনই আমাদের সামনে উঠে এসেছিল সিএফএসএল এর রিপোর্ট। এবং সেই রিপোর্ট কিন্তু একটি নয়, মোট 9টি রিপোর্ট সিবিআই আদালতে জমা করেছে, যার মধ্যে একটি এবং পরবর্তীকালে আরও একটি, অর্থাৎ মোট 2টি রিপোর্ট আমাদের সামনে উঠে আসে। এবং সেই রিপোর্টের ভিত্তিতেই এই প্রশ্ন দফায় দফায় আরও দানা বাঁধতে শুরু করে যে এই গোটা ঘটনার পেছনে কি একজনই না আরও অনেকেই যুক্ত রয়েছে। আর সেই সকল প্রশ্ন নিয়েই যখন আরজি কর মামলার রুদ্ধদ্বার শুনানি ঘটনার 5 মাস পর এবং একই সঙ্গে সিবিআই এর জমা করা চার্জশিটের 2 মাস পর শেষ হলো, তাহলে তাই নিয়েই আজ আলোচনা হোক আশীর্বাদ দ্য ট্রুথে। কিন্তু আলোচনা শুরু করার আগে আপনাদের ওই একটা কাজ তো করতেই হবে, তা হচ্ছে নিচে থাকা ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর এই আরজি কর কাণ্ড নিয়ে দফায় দফায় যে একাধিক প্রতিবেদন করে আসছি এবং তার পক্ষে যে আপনারা একাধিক মন্তব্য কমেন্ট বক্সে এর আগে লিখেছেন, ঠিক সেরকমই সেই রেস ধরেই আপনারা এদিনও এই প্রতিবেদন শুনতে শুনতে নিজের মন্তব্য লিখে জানান কমেন্ট বক্সে। আর একই সঙ্গে একটা লাইক করে বিস্তারিত আলোচনায় চলুন এগিয়ে যাই। বিষয়টা হচ্ছে, গত 4 জানুয়ারি নির্যাতিতার বাবা মার তরফে শিয়ালদা আদালতে 57 পাতার একটি লিখিত বয়ান জমা করা হয়। তাতে তারা স্পষ্টই বলেছেন যে তারা মনে করছেন যে এই গোটা ঘটনার যে তদন্ত সিবিআই করেছে সেই তদন্ত যথেষ্ট নয়। অর্থাৎ আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে রিইনভেস্টিগেশন অর্থাৎ পুনর্তদন্তের যে শব্দবন্ধ শুনে আসছেন, তা বাস্তবে কিন্তু নির্যাতিতার বাবা মা তাদের লিখিত বয়ানে শিয়ালদার নিম্ন আদালত এবং কলকাতা হাইকোর্টে তারা যে পিটিশন দায়ের করেছেন সেখানে কিন্তু তারা বলেননি। তারা এটা বলেছেন যে এই গোটা ঘটনার তদন্তে সিবিআই বেশ কিছু বিষয় তদন্ত করেনি।
সেই সকল বিষয়ের তদন্ত হওয়া প্রয়োজন। এবং একই সঙ্গে তারা এটাও বলেছেন যে এই গোটা ঘটনার পেছনে তারা মনে করছে না যে একজন ব্যক্তির পক্ষেই এই গোটা ঘটনাটি ঘটানো সম্ভব। ঠিক যেমনটা 4 জানুয়ারি নির্যাতিতার বাবা মা যখন শিয়ালদার নিম্ন আদালতে তাদের 57 পাতার এই কথাগুলি লিখিত আকারে জমা দেয়, ঠিক সেই দিনই সঞ্জয় রায়ের পক্ষে থাকা আইনজীবীও একই প্রসঙ্গ আরও একবার উত্থাপন করেন। তিনিও বলেন তিনিও মনে করছেন না যে এই গোটা ঘটনার জন্য তার মক্কেলই দায়ী, বরঞ্চ তিনি আরও কিছু পা এগিয়ে দাবি করেন যে এই গোটা ঘটনায় তার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। অর্থাৎ সঞ্জয় রায় এই ঘটনাটি ঘটাতেই পারেন না, তিনি কোনো রকমেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন। কিন্তু এখান থেকেই একটা প্রশ্ন ওঠে, যেখানে নির্যাতিতার শরীর থেকে প্রাপ্ত বিভিন্ন এভিডেন্স এবং বিশেষ করে নির্যাতিতার নখ এবং দেহের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত লালারস, এই সকল প্রকার এভিডেন্সের ডিএনএ সাপ্লিমেন্ট বিচার করে অ্যানালিসিসের মাধ্যমে যেখানে শুধুমাত্র সঞ্জয় রায়কে ইঙ্গিত করছে, শুধু তাই না, সঞ্জয় রায়ের ডিএনএ স্যাম্পেলের সঙ্গে যখন নির্যাতিতার শরীর থেকে পাওয়া লালারস এবং অন্যান্য বিভিন্ন উপাদান একেবারে মিলে যাচ্ছে, তাহলে সেখান থেকে সঞ্জয় রায়ের আইনজীবী কিভাবে এই প্রশ্ন তোলেন বা কিভাবে এই তত্ত্ব নিয়ে আসেন যে তার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, প্রশ্ন সেই একটা থেকেই যায় যে এই গোটা ঘটনা কি একজনের পক্ষে ঘটানো সম্ভব, যা কিন্তু আজ যখন শিয়ালদা আদালতের রুদ্ধদ্বার শুনানি পর্ব শেষ হলো এবং তারপর যখন জানা গেল যে আগামী 18 জানুয়ারি দুপুর 2:30 শিয়ালদা আদালতে নিম্ন আদালতের বিচারক এই কুখ্যাত ঘটনার বিচার অর্থাৎ রায় শোনাবেন, ঠিক সেই পরিপ্রেক্ষিতে যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই ঘটনার 5 মাসের মাথায় জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসকদের যৌথ মঞ্চ একই সঙ্গে নাগরিক সমাজ একযোগে ফের একবার পথে নামলো এবং সেই বিশাল মিছিল যা মিডিয়াতে আজও বর্ণনা করা হচ্ছে, সেই মিছিল বাস্তবে বিশাল না হলেও ঘটনার পর 1.5 মাস ধরে সারা রাজ্য জুড়ে এবং বিশেষ করে কলকাতা শহরে যে বিশাল জনবিস্ফোরণ দেখা গেছিল এই ঘটনাকে সামনে রেখে অগণিত মানুষ সোচ্চার হয়েছিলেন, সকলে সরব হয়েছিলেন একটাই দাবি নিয়ে, তা হচ্ছে নির্যাতিতার বিচার চাই। সকলে এক কণ্ঠে আমরা সকলেই বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। সেই মিছিল আরো পাতলা হয়ে গেল। কিন্তু তারও মধ্যে থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অন্যতম জুনিয়র ডক্টর নেতা নাইয়ার আরও একবার প্রসঙ্গ তুললেন যে সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত কি যুক্ত না তা তো আদালতের বিচার্য, কিন্তু তাঁরা মনে করছেন এই ঘটনার সঙ্গে আরো অনেকেই যুক্ত এবং তাদের সকলকে সামনে আনা দরকার। আর তার জন্যই সিবিআই এর আবারও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা প্রয়োজন। দেখুন, আমরা বারবার বলে এসেছি যে এই ঘটনাটা একজনের পক্ষে ঘটা সম্ভব নয়, তাহলে বাকি কারা? শুধু আমরা বলছি না, যত সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট যেটা বেরিয়েছে সেখানেও বলছে যে এটা একজনের দ্বারা ঘটনা সম্ভব নয়, আদৌ সেমিনার রুম ঘটনাস্থল কিনা সেটাও সম্ভব নয়। তো অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের একটা উত্তর সঞ্জয় রায় কখনো হতে পারে না। আরও প্রশ্ন ফাঁকা থেকে যাচ্ছে। সঞ্জয় রায়কে ফাঁসি দুক, যাবজ্জীবন দুক, সেটা আলাদা পাঠ, কিন্তু আমরা বারবার বলছি যে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে যাবজ্জীবন দিয়ে যে বিচার মানুষ পেতে পারে না, কাউকে ধরে নিয়ে সাফোকেট করে দেওয়ার এই যে প্রচেষ্টা, এটার বিরুদ্ধে মানুষের গর্জে উঠতে হবে। আমরা এখনো ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটালো, সেই মোটিভ কি, সেটা উদ্দেশ্য এখনো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ এই রাগে আছে, এই ব্যথায় আছে। অন্ততপক্ষে সিবিআইয়ের আবার রিইনভেস্টিগেশন করে কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটা সাধারণ মানুষের কাছে এনে তুলে ধরুক। অন্তত বিচার ব্যবস্থা মানুষ পেতে পারে, সঠিক বিচার পেতে পারে, এই বিশ্বাসটা মানুষের যাতে হারিয়ে না যায়, সেজন্য আমার মনে হয় যে বিচার ব্যবস্থায় যারা আছেন তাদেরকে একটু ধ্যান দেওয়া উচিত, খেয়াল করা উচিত যে সাধারণ মানুষ রাস্তায় আছেন একটা কারণের জন্য, একজনকে ফাঁসি একজনকে যাবজ্জীবনের জন্য নয়। সাধারণ মানুষ এই জন্য রাস্তায় আছে যে বিচার ব্যবস্থা এখনো জীবিত আছে, বিচার হয়, অন্যায় যারা করে তারা ধরা পড়বে এবং তাদের শাস্তি হবে, এই বিশ্বাস নিয়ে মানুষ আছে। এই বিশ্বাসটা অন্তত আঘাত না করা হোক, এটাই আমরা চাই। শুধু আশফাকুল্লাহ নাইয়ার নন, একই সঙ্গে ডাক্তারদের যৌথ মঞ্চের তরফেও একই দাবি করা হলো। না, আমরা একটা তো যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে তাতে মহামান্য আদালত ট্রায়াল কোর্টে যে আদেশ দেবেন
সেটা তো একটা দিক, কিন্তু আমরা যতটা জানি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আমাদের শিয়ালদা ট্রায়াল কোর্টে পর্যন্ত আরও গভীর এবং বিস্তারিত তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে, যে আবেদনটা মহামান্য হাইকোর্টের বিচারাধীন। আমরা আশা করব 15 তারিখ মহামান্য হাইকোর্টে এই যে মামলাটা উঠবে সেখান থেকে আমরা উপযুক্ত একটা নির্দেশ পাব, যাতে আরও যারা জড়িত, যে একজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, এর বাইরে যারা আরও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে, এদের সবাইকে তদন্তের আওতায় আনা হবে। আমরা সেই রকম একটা নির্দেশ 15 তারিখ মহামান্য হাইকোর্টের কাছে পাবো, এই আশা আমরা করছি। এবার যদি আপনি জুনিয়র চিকিৎসক এবং এই ডাক্তারদের যৌথ মঞ্চের এই নেতা নেত্রী সুলভ চিকিৎসকদের মন্তব্যকে ধরেন বা মন্তব্যকে শোনেন, তাহলে আপনার মনে অবশ্যই একটা প্রশ্ন উঠছে যে এ যুক্তি একেবারেই ঠিক যে এই গোটা ঘটনা কি করে একজনের পক্ষে ঘটানো সম্ভব। এবং এখান থেকে আরো একটি প্রসঙ্গ হয়তো আপনার মধ্যে প্রশ্ন আকারে উঁকি দিচ্ছে যে ঠিকই তো বলছে, এই ঘটনায় যে বা যারা আরো যুক্ত তাদের প্রত্যেককে সামনে আনা দরকার এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা দরকার। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এরা কারা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কোনো নেতানেত্রী বা এই চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফের কোনো চিকিৎসক নেতানেত্রী কিন্তু সেই ব্যক্তিরা কারা কারা, অর্থাৎ তারা কাদের কাদের কথা বলতে চাইছেন তা কিন্তু স্পষ্ট করে বলছেন না। যদিও তাদের ঠাড়ে ঠোড়ে ইঙ্গিত স্পষ্ট, তারা কিন্তু সরাসরি ইঙ্গিত করছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে। একই সঙ্গে তারা কিন্তু ইঙ্গিত করছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের দিকে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই দুজনকে ইতোমধ্যেই এই আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় শিয়ালদার নিম্ন আদালত জামিনে মুক্ত করেছে। কিন্তু প্রসঙ্গ আরো একটি থেকে যাচ্ছে যে সিবিআই যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারেনি, তাই তাদের জামিন দিতে বাধ্য হয়েছে আদালত। কিন্তু এখান থেকে আর একটা প্রশ্ন উঠছে যে সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারলো না। একই সঙ্গে প্রশ্ন হয় যে সিবিআই কি আগামী দিনে আর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারবে না। এর কিন্তু সহজ উত্তর হচ্ছে একেবারেই সিবিআই চাইলে পরবর্তীকালে এর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারে। এবং এই আরজি করের খুন এবং ধর্ষণের কাণ্ডে সিবিআই শিয়ালদার নিম্ন আদালতে যে চার্জশিট জমা করেছে সেই চার্জশিটও কিন্তু পূর্ণাঙ্গ চার্জশিট নয়, কারণ সিবিআই এর তরফে বলা হয়েছে যে এই ঘটনার তদন্ত তারা আরও করছেন এবং আগামী দিনে তারা অনুমান করছেন যে এই ঘটনার তদন্ত থেকে আরও অন্যান্য সূত্র সামনে উঠে আসতে পারে। কিন্তু যেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে অন্যতম একটি অভিযুক্ত হিসাবে ঠাড়ে ঠোড়ে কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি এবং এই বিচিত্র বীর্য অর্থাৎ সুবর্ণ গোস্বামী অ্যান্ড কোম্পানির তরফে ঠাড়ে ঠোড়ে বলা হচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে সিবিআই কোনো রকম কি তথ্য প্রমাণ পেল না? দেখুন, আদালতের বাইরে আপনি যে কোনো ব্যক্তিকে বা যে কোনো মানুষকেই যে কোনো ঘটনার জন্য অভিযুক্ত হিসাবে দাবি করতে পারেন এবং তার ভিত্তিতে তদন্তও হতে পারে। কিন্তু আদালতে চার্জশিট জমা করার সময় সেই চার্জশিট কিন্তু তদন্তকে কেন্দ্র করে যে তথ্য প্রমাণ ওই তদন্তকারী দলের হাতে আসে তার ভিত্তিতেই চার্জশিট তৈরি হয়। এবং এক্ষেত্রে যদি একটা বিষয় দেখেন, তাহলে সিবিআই এর দাবি এখনো পর্যন্ত যতটা তদন্ত হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামে কোনো রকম এভিডেন্স সিবিআই এর হাতে আসেনি যে তারা সরাসরি বা পরোক্ষভাবে এই আরজি করের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত। এবার প্রসঙ্গ এটা উঠতেই পারে যে ঘটনার দিন যখন খবর পৌঁছায় সন্দীপ ঘোষের কাছে, তারপর সন্দীপ ঘোষ দফায় দফায় শাসক দল এবং বিশেষ করে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ফোন করেছেন এবং একই সঙ্গে তিনি আরজি করের বিভিন্ন আধিকারিকদের ফোন করেছেন। কিন্তু এখান থেকে সহজ উত্তরই হচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু আরজি করের অধ্যক্ষ ছিলেন এবং একজন অধ্যক্ষ অনুসারেই তার দায়িত্বই বর্তায় এই ধরনের যখন কোনো কুখ্যাত এবং লজ্জার ঘটনা তার ইনস্টিটিউশনে ঘটেছে বলে তার কাছে খবর আসবে, স্বভাবতই সেই ঘটনার খবর তাকে তার হায়ার অথরিটির কাছে জানাতে হবে। এবার সিবিআই যখন সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল, তারপর দীর্ঘ জেরায় কিন্তু সিবিআই কে দফায় দফায় সন্দীপ ঘোষ একই কথা বলে এসছে। এবার সন্দীপ ঘোষের বলা কথা শুনেই তো আর সিবিআই গালে হাত দিয়ে চুপ করে বসে থাকেনি।
ঠিক যেমনটা ধরুন জয়নগরের কাণ্ডের দিকে একটু নজর দিন। জয়নগরের ঘটনায় রাজ্য পুলিশ কিভাবে 2 সাসপেক্টকে ধরে এবং তারপর তাদের বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করে, এবং যার পরেই ঘটনার কিন্তু 2 মাসের মাথায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যতম মূল অভিযুক্তর ফাঁসির সাজা হলো। সেখানে রাজ্য পুলিশ দাবি করেছে যে ঘটনার সময় ওই 2 অভিযুক্ত যেখানে উপস্থিত ছিলেন সেই তাদের সিমের স্যাটেলাইট লোকেশন এবং স্যাটেলাইট ম্যাপিং এর সঙ্গে নির্যাতিতার দেহ যেখান থেকে পাওয়া গেছে তা একেবারে মিলে যাচ্ছে, এবং একই সঙ্গে নির্যাতিতার শরীর থেকে পাওয়া বিভিন্ন নমুনার সঙ্গে এই 2 অভিযুক্ত অর্থাৎ জয়নগর কাণ্ডের 2 অভিযুক্তর থেকে পাওয়া ডিএনএ স্যাম্পেলও সম্পূর্ণ মিলে যায়। এবং একই সঙ্গে এলাকায় অন্যান্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এভিডেন্স কালেক্টের মাধ্যমে রাজ্য পুলিশ কিন্তু জয়নগর কাণ্ডে চার্জশিট জমা করেছিল। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, সিবিআই কি এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করেনি? সিবিআই কি যখন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের বয়ান সিবিআই কে দিয়েছে বা জেরায় যে কথাগুলি দাবি করেছিল, তারা কি সেই দাবি করা কথাগুলির তথ্য তলাশ করেনি? অবশ্যই করেছে। সিবিআই কি সিমের ডিজিটাল ম্যাপিং করেনি? সিবিআই কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের স্যাটেলাইট ম্যাপিং করেনি? অর্থাৎ ঘটনার সময় এবং তার পরবর্তীকালে সারাটা দিন 9 অগস্ট তাদের গতিবিধি কি ছিল তা কি সিবিআই জিপিআরএস এর মাধ্যমে খতিয়ে দেখেনি? অবশ্যই দেখেছে। এবার প্রসঙ্গ হচ্ছে কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি এবং সুবর্ণ গোস্বামী, অর্থাৎ যাকে শাসক দলের সাইবার সেল বিচিত্র বীর্য নামে অভিহিত করেছে, সেই বিচিত্র বীর্য অ্যান্ড কোম্পানি তারা দাবি অনেক কিছুই করতে পারেন, কিন্তু শেষ কথা বলে আদালতের অন্দরে তথ্য প্রমাণ, যা কিন্তু এই মুহূর্তে সত্যি বলতে কি সিবিআইয়ের হাতে সম্ভবত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নেই। আর সেখান থেকেই দাঁড়িয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত চার্জশিট ফ্রেম করতে পারেনি। কিন্তু আবার এখান থেকে দাঁড়িয়েই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ কিন্তু সিবিআইয়ের হাতে এসেছে, যার মধ্যে অন্যতম তথ্য প্রমাণ যেমন ডিএনএ মানচিত্রের সম্পূর্ণ মিল, ঠিক তেমন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হলো কলকাতা পুলিশের তরফে সিবিআইকে যে 900 ঘন্টার মোট 7টি সিসিটিভির ফুটেজ দেওয়া হয়েছে, সেই সিসিটিভি ফুটেজের জায়গায় জায়গায় কিন্তু ঘটনার সময় অর্থাৎ 8ই অগস্ট রাত থেকে 9ই অগস্ট অর্থাৎ ঘটনার সময়খণ্ড পর্যন্ত সঞ্জয় রায়ের উপস্থিতি আরজি করের অন্দরে প্রত্যক্ষভাবে প্রমাণ মিলেছে। একই সঙ্গে ঘটনার তদন্তে নেবে 24 ঘন্টার মধ্যে যখন সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে, তারই আগে ঘটনাস্থল থেকে কলকাতা পুলিশ উদ্ধার করেছিল একটি ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশ, যে ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশের সঙ্গে সরাসরি বাই ডিফল্টই পেয়ার হয়ে যায় সঞ্জয় রায়ের পকেটে থাকা মোবাইল ফোনটি। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট, কলকাতা পুলিশ কিন্তু সঞ্জয় রায়কে যে গ্রেফতার করেছিল তা শুধুমাত্র কেমোফ্লেজ বা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলে যে সিপিআইএম অর্থাৎ মীনাক্ষী মুখার্জি বাহিনী এবং অন্যদিকে কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি এবং একই সঙ্গে এই গোটা ঘটনায় ছাগলছানার তৃতীয় সন্তানের মতো লাফালাফি করা শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি অর্থাৎ রাজ্য বিজেপির তরফে যে দাবিগুলো করা হয়েছে তা কিন্তু আসলে আদালতের অন্দরে প্রমাণই করা সম্ভব হয়নি। কারণ আদালতের অন্দরে শেষ কথা আবারও বলছি বলে তথ্য এবং প্রমাণ, অর্থাৎ আপনি যাকে ইচ্ছা মনে করতেই পারেন যে সেই ঘটনার জন্য যুক্ত, কিন্তু আপনার কাছে যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে কোনো তদন্তকারী দলই কোনো ব্যক্তিকেই অভিযুক্ত সাব্যস্ত করতে পারে না। আর এক্ষেত্রে দফায় দফায় সেই ঘটনা ঘটছে। কিন্তু এখান থেকে আরো একটি প্রসঙ্গ আপনারা হয়তো খেয়াল করেছেন, কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসক এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে যে দাবি করা হচ্ছে যে তাদের অনুমান যে এই ঘটনার পেছনে একাধিক ব্যক্তির পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে, অর্থাৎ তাহলে তারা তাদের নাম জানে, তাহলে তারা কেন তাদের নাম সমেত তথ্য প্রমাণ সিবিআই এর হাতে ঘটনার 5 মাস পরও এখনো তুলে দেয়নি? এবার আপনারা বলতেই পারেন যে সিজিও কমপ্লেক্সে গিয়ে কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি তো সেই তথ্য প্রমাণ তুলে দিয়ে এসেছিল, কিন্তু সেই তথ্য প্রমাণ কি বাস্তবেই এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য? তা কি বিচার তারা করেছিল?
এবার আপনি বলতেই পারেন সেই বিচার তারা করবে কি করে? সেই বিচার তো করবে সিবিআই এবং আদালত। একেবারেই ঠিক বলছেন। সেই বিচার কিন্তু যখন সিবিআই করতে নামে তখন দেখা যায় কিঞ্জল নন্দন কোম্পানির তরফে সিবিআই এর হাতে তুলে দেওয়া একাধিক প্রশ্ন উত্তরের সমাধান এবং একাধিক এভিডেন্সের বাস্তবেই কোনো ভিত্তি নেই, যাকে কেন্দ্র করে কখনোই তারা যাদের মনে করছে তারা এই ঘটনার পেছনে পরোক্ষভাবে যুক্ত তাদেরকে দোষী ঠাওরানো সম্ভব নয়। এবার এখান থেকে আর একটা প্রসঙ্গ উঠছে, তা হচ্ছে 18ই জানুয়ারি এই গোটা ঘটনায় শিয়ালদার নিম্ন আদালতে রায় ঘোষণা হতে চলেছে। তাহলে কি এবার এই ঘটনার আর কোনো চার্জশিট জমা পড়তে পারে না? একেবারেই ঠিক কথা নয়। অর্থাৎ 18ই জানুয়ারি দুপুর 2:30-এ এই কুখ্যাত ঘটনার রায় ঘোষণার পরেও সিবিআই চাইলে এই ঘটনার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারে, কারণ সিবিআই এর তরফে যে চার্জশিট জমা করা হয়েছে তা কিন্তু পূর্ণাঙ্গ চার্জশিট জমা করা হয়নি এবং তাই জন্য এই তদন্ত এখনো চলছে। অর্থাৎ সিবিআই যতক্ষণ না আদালতে জানাচ্ছে যে তারা পূর্ণাঙ্গ চার্জশিট পেশ করলো ততক্ষণ কিন্তু তা পূর্ণাঙ্গ চার্জশিট নয়। অর্থাৎ এরপর এই মামলা অবশ্যই কলকাতা হাইকোর্টে যেতে চলেছে এবং সেখানেও সিবিআই চাইলে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারে এবং হয়তো কলকাতা হাইকোর্টে যখন এই মামলার শুনানি চলবে সেই সময় হয়তো সিবিআই সম্পূর্ণ চার্জশিট জমা করবে। এবার সেই সম্পূর্ণ চার্জশিট জমা করার সময়ও যদি সিবিআই এর তরফে বলা হয় যে এই ঘটনার পেছনে একজনই মূল অভিযুক্ত এবং সেই অভিযুক্ত সঞ্জয় রায়, তাহলে কিন্তু তখন এই কিঞ্জল নন্দন কোম্পানি এবং সুবর্ণ গোস্বামী অ্যান্ড কোম্পানির তরফে যে দফায় দফায় বিভিন্ন তত্ত্ব বিভিন্ন মিথ্যাচার সামনে নিয়ে আসা হচ্ছে তা কিন্তু ধোপে আর হয়তো টিকবে না। এবং একই সঙ্গে নির্যাতিতার পরিবারের তরফে যে কথা বলা হচ্ছে যে তারা মনে করছে যে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তদন্ত করেনি এবং তার জন্য যে তারা কলকাতা হাইকোর্টে ইতোমধ্যে একটি আবেদনও করেছে, যদিও কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট বলা হয়েছে যেহেতু এই গোটা তদন্ত প্রক্রিয়া শীর্ষ আদালতের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই করছে, তাহলে তার বিষয়ে তারা এই মুহূর্তেই কোনো রকম কোনো কথা বলতে পারবেন না। আর তার জন্যই আগামী 15ই জানুয়ারি নির্যাতিতার পরিবারকে কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে তারা লিখিত আকারে এটি নিয়ে আসুন যে সিবিআই এর তদন্তের ওপর শীর্ষ আদালতের কোনো রকম নজরদারি নেই, আর সেখান থেকেই কলকাতা হাইকোর্ট এই মামলাটি শুনতে পারে। এবং নির্যাতিতার পরিবারের তরফে যে দাবি করা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই নজর এড়িয়ে গেছে তদন্ত প্রক্রিয়া থেকে, সেই ক্ষেত্রে তদন্ততে করানো হয় সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিতে পারে। কিন্তু এখনো পর্যন্ত আদালতের অন্দর থেকে যা খবর, শীর্ষ আদালত থেকে এখনো পর্যন্ত এই মর্মে কোনো লিখিত ডকুমেন্ট নির্যাতিতার পরিবারের হাতে আসেনি। হয়তো 15ই জানুয়ারির আগে সেই ডকুমেন্ট তাদের হাতে আসতেও পারে। কিন্তু এখান থেকে আবারও একটা প্রশ্ন আপনার মনে হয়তো উঠছে, তা হচ্ছে এই ঘটনা প্রক্রিয়ার যখন শুনানি পর্ব শীর্ষ আদালতে চলছিল তখন দফায় দফায় মোট 5 বার শীর্ষ আদালতে সিবিআই এর তরফে তদন্ত প্রক্রিয়ার স্ট্যাটাস রিপোর্ট জমা করা হয় এবং সেখান থেকে আরেকটি খবরও হয়তো আপনাদের মনে আছে, যেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল যে শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এবার যদি এটা সামনে আসে যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় শীর্ষ আদালতের নজরদারি ছিল না, শুধুমাত্র তদন্তের গতি প্রকৃতি সঠিকভাবে এগোচ্ছে কিনা তাই জন্যই সিবিআইকে দফায় দফায় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, তাহলে এখান থেকে আরো একবার আরেকটি প্রশ্ন উঠবে যে আমাদের রাজ্যের এবং দেশের যে সংবাদ মাধ্যমগুলি দিনরাত সত্যতা যাচাই করেনি, ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি, আমি সোমা বলছি এই ভিত্তিতে যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল তারও সত্যতা যাচাই করিনি বলে যে দিনরাত খবর এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আমাদের সামনে তুলে ধরেছিল, তাহলে তা কি বাস্তবেই তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সুলভ কাজ করেছিল? বাস্তবে কি আমাদের রাজ্যের এবং দেশের এই সংবাদ মাধ্যমগুলি তারা সঠিক খবর এবং সঠিক কথা বলেছিল আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে? কারণ যদি আবারও বলছি, সুপ্রিম কোর্ট যদি বলে যে তাদের নজরদারিতে সিবিআই তদন্ত করছে না, শুধু গতি প্রকৃতিকে মনিটর করেছে সিবিআই, তাহলে এখান থেকে আবারও প্রশ্ন উঠবে
তাহলে সিবিআই এর তরফে যে কথা বলা হচ্ছে তাও মিথ্যে কথা। তাহলে তখন সরাসরি একটাই প্রশ্ন বেঁচে থাকে, আরজি করের মতন কুখ্যাত ঘটনা যেখানে দিনরাত এক করে এতগুলো তদন্তকারী দল একসঙ্গে অর্থাৎ সিবিআই এবং ইডি একসঙ্গে তদন্ত করছে, একজন করছে ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত, আর একজন করছে আরজি করের অন্দরে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত, তাহলে তারা কিসের ভিত্তিতে শীর্ষ আদালত এবং কলকাতা হাইকোর্ট এবং শিয়ালদার নিম্ন আদালতে দাবি করে এসছে যে তাদের তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রেখেছে শীর্ষ আদালত? কিন্তু সেই সব কথাই আমরা জানতে পারবো 15ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে নির্যাতিতার বাবা মার তরফে দায়ের করা আবেদনের শুনানি পর্বের মধ্যে দিয়ে। কিন্তু তারই মধ্যে আবার 18ই জানুয়ারি এই আরজিকর কাণ্ডের রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদার নিম্ন আদালতে। এদিন সিবিআই এর আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের আইনজীবীর তরফে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবি করা হয়েছে এবং আশীর্বাদ দ্য ট্রুথের তরফে বেশ কয়েকজন ক্রিমিনাল লয়ারের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি তাতে করে এই ঘটনায় কিন্তু সঞ্জয় রায়ের সম্ভবত ফাঁসির সাজাই হতে চলেছে নিম্ন আদালতে। কিন্তু এখান থেকে আরেকটি প্রেডিকশন আশীর্বাদ দ্য ট্রুথ আজ করছে, কিন্তু এখান থেকে বলে রাখছি এই প্রেডিকশনের মধ্যে দিয়ে কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথ আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ করছে না, কিন্তু বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে বিশেষ করে বারাসাতের কামদুনি কাণ্ডকে সামনে রেখে যে ঘটনা প্রবাহ আমরা দেখতে পেয়েছি তাতে করে এই কথাটি অনুমানের সাপেক্ষে বলছি। এবং তা হচ্ছে নিম্ন আদালতে যদি সর্বোচ্চ সাজা হয় এবং তারপর সঞ্জয় রায়ের তরফে যদি সে হাইকোর্টে আবেদন করে তাহলে সম্ভবত হাইকোর্টেও তার সর্বোচ্চ সাজা থাকতে পারে ফাঁসি। কিন্তু তারপরও সেখানেও কিন্তু যুদ্ধ শেষ হবে না, তারপর অবশ্যই সঞ্জয় রায়ের তরফে তার আইনজীবী আবেদন করবেন শীর্ষ আদালতে। এবার শীর্ষ আদালতে হয়তো তার সর্বোচ্চ সাজা তার ফাঁসির সাজা নাও হতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যদিও ফাঁসির সাজা হওয়ার সম্ভাবনাই তখনও জোরালো থাকবে। কিন্তু এখান থেকে আর একটা প্রশ্ন হয়তো আপনার মধ্যে উঠছে, তা হচ্ছে কি করে বলছেন যে শীর্ষ আদালতে হয়তো এটি ফাঁসির সাজা নাও থাকতে পারে? তার কারণ হচ্ছে যদি আপনারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির 9টি রিপোর্টের মধ্যে যে 2টি রিপোর্ট আমাদের সামনে এসেছে এবং একই সঙ্গে এইমসের চিকিৎসকদের যে বিশাল বড় বোর্ডের তরফে যে কথাগুলি সিবিআইকে জানানো হয়েছে সেদিকে যদি একটু নজর দেন তাহলে দেখবেন সেখানে বলা হয়েছে নির্যাতিতার যোনিপথ থেকে কোনো রকম স্পার্ম উদ্ধার হয়নি, অর্থাৎ কোনো রকম বীর্য পাওয়া যায়নি। একই সঙ্গে বলা হয়েছে যে নির্যাতিতাকে যৌন নির্যাতন করা হয়েছে পাশবিক নির্যাতন চালাবার সময়। অর্থাৎ এখান থেকে কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে আইনজীবী নিম্ন আদালতও একই যুক্তি তুলেছেন যে সঞ্জয় রায়কে যেমনটা ফাঁসানো হয়েছে সেই তত্ত্বের তার অন্যতম হাতিয়ারই ছিল যে নির্যাতিতার শরীর থেকে কোনো রকম বীর্য উদ্ধার হয়নি সঞ্জয় রায়ের, এমনকি অন্য কারোরই কোনো বীর্য উদ্ধার হয়নি। আর যাকে কেন্দ্র করেই সুবর্ণ গোস্বামীর তোলা 150 গ্রাম বীর্য তত্ত্বের জন্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফে তাকে যে বিচিত্র বীর্য তকমা দেওয়া হয়েছিল তা কিন্তু জোরালো হয়েছিল। আর এখান থেকে দাঁড়িয়ে আশীর্বাদ দ্য ট্রুথের অনুমান কলকাতা হাইকোর্টে সর্বোচ্চ সাজা থাকলেও শীর্ষ আদালতে কিন্তু আগামী দিনে সেই সাজা নাও থাকতে পারে, তার জায়গায় যাবজ্জীবন হতে পারে। কিন্তু সব দিকেই আমাদের নজর থাকবে, আর তার আগে সবচেয়ে বেশি নজর থাকবে 18ই জানুয়ারি দুপুর 2:30 শিয়ালদার নিম্ন আদালতের দিকে, কারণ ওই দিনই আমরা জানতে পারবো আরজি করের কুখ্যাত এই ঘটনার সাজা কি হয়। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।